গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিসিএস এবং এক্সট্রা যে আমাদের এক্সামগুলো রয়েছে সেই এক্সামের ফিজিক্স কোশ্চেন পার্টস বা সেট 2 নিয়ে। অলরেডি আমাদের সেট 1 কমপ্লিট হয়েছে, যেখানে টোটাল 10টা প্রশ্ন ছিল। আজকে আমাদের সেট 2 নিয়ে এসেছি। অবশ্যই সে প্রশ্ন স্ট্যান্ডার্ড খুব সিম্পল টাইপের হবে এবং যেই সমস্ত কোশ্চেন কন্টেন্ট বেসিসে অ্যাকচুয়ালি থাকে সে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ততটাই করানো হচ্ছে। এছাড়া যারা ফিজিক্সের রয়েছে তারা এটা দেখে নিতে পারো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট ফর অ্যাকুরেট মেজারমেন্ট অফ ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ কোনো কোষের তড়িৎচালক বল। ইএমএফ মানে কি? তড়িৎচালক বল। তো বলছে এই ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বল নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশান এ ভোল্টমিটার, অপশান 2 ভোল্টামিটার, অপশান 3 পোটেনশিওমিটার, অপশান 4 হুইটস্টোন ব্রিজ। তো দেখো এখানে রাইট অ্যান্সার হবে অপশান 3 পোটেনশিওমিটার, অর্থাৎ পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল মাপা হয়। ওকে, এবার দেখো বাকি অপশানগুলো একটু দেখে নাও। এখানে যে ভোল্টমিটার রয়েছে এটার সাহায্যে মাপা হয় বিভব প্রভেদ বা ভি বলতে পারো। কোষের মানে কোনো বিভব প্রভেদ বা তড়িৎ বিভব মাপার জন্য ভোল্টমিটার ইউজ করা হয়। আর ভোল্টামিটার হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে বা একটা পাত্র, যে পাত্রের সাহায্যে তুমি তড়িৎ বিশ্লেষণ করে থাকো। ওকে, হুইটস্টোন ব্রিজ তো তোমার পোস্ট অফিস বক্স বা মিটার ব্রিজ। তো অবশ্যই রাইট অ্যান্সার কী হবে? পোটেনশিওমিটার। তো ইএমএফ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন কী রয়েছে দেখো। ইফ দ্য কাইনেটিক এনার্জি ইজ ডাবলড ফাইন্ড ফ্র্যাকশনাল চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো সবসময় মাথায় রাখবে যে কোনো হোক না কেন কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম রিলেটেড প্রশ্ন থাকেই থাকে। তো কী বলছে? ইফ কাইনেটিক এনার্জি ডাবলড, অর্থাৎ গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে, তাহলে ফ্র্যাকশনাল চেঞ্জ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের কত পরিবর্তন হবে, ভগ্নাংশগত পরিবর্তন বলছে। তো দেখো সিম্পল কথা, পি ইকুয়াল টু √2m/e, এটা হচ্ছে আমার ইকুয়েশন, যেখানে পি হচ্ছে মোমেন্টাম, ই হচ্ছে গতিশক্তি। এবার কোশ্চেন কী বলছে দেখো, কাইনেটিক এনার্জি ডাবলড, অর্থাৎ ই এখানে দ্বিগুণ হয়ে গেছে। তো দেখো ই যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এখানে ই কত হয়ে যাবে? 2e হয়ে যাবে না? তাহলে ওই 2টা হওয়া মানে কি দেখো, এখন আমি যদি নতুন বলি পি নিউ বলি, তো পি নিউ কত হবে দেখো, পি নিউতে হবে 2m, এটা তো সূত্র ছিলই। এখানে গতিশক্তি কত হয়ে গেছে? গতিশক্তি হয়ে গেছে 2e। তার মানে কি, আমি যদি এখানে √2টাকে বাইরে বের করে দিই, বাকিটাই তো আমার আসলো কত? পি না, √2m। তাহলে এখানে কত গুণ চেঞ্জ হলো? √2 গুণ চেঞ্জ হলো। তো রাইট অ্যান্সার কত? অপশান এ √2। সহজে হয়ে গেল। এখানে ই দ্বিগুণ করেছে তাহলে 2e, 4 গুণ করলে তাহলে √4 হতো, মানে 2 হতো। কিন্তু এখানে যেহেতু দ্বিগুণ করেছে তাহলে এখানে কত হবে? √2। তো রাইট অ্যান্সার কী হবে? √2, অপশান এ √2। ওকে, চলো নেক্সট। তৃতীয় প্রশ্ন, ইন দ্য লরেঞ্জ ইকুয়েশন মানে কি? ম্যাগনেটিক ফোর্স ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফোর্সের কথা বলছে লরেঞ্জ ইকুয়েশন। তো বলছে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, অর্থাৎ এফ হচ্ছে এখানে কি? বল, কিউ হচ্ছে আধান, ভি হচ্ছে ভেলোসিটি, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এটা একটা ইকুয়েশন, ম্যাগনেটিক ফোর্স, চৌম্বক বলের ইকুয়েশন বলতে পারো। তো বলছে হুইচ ভেক্টরস আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ এখানে কি বলছে? এখানে বলছে যে কোন দুটি ভেক্টর, ঠিক আছে, পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি হবে। অপশান এ কি বলছে দেখো, এফ অ্যান্ড ভি, অর্থাৎ ফোর্স অ্যান্ড ভেলোসিটি পারপেন্ডিকুলার। অপশান 2 কি বলছে দেখো, ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অপশান 3 কি বলছে? ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড অপশান 4 বলছে বোথ 1 and 2, মানে এই দুটো। তো দেখো একটা কথা মাথায় রাখবে, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক বলের যে কন্ডিশন বা তুমি যে ডাইরেকশন বলতে পারো, তো এফ যেটা ভেক্টর হয়, ঠিক আছে, অর্থাৎ এফ ভেক্টর, ঠিক আছে, অলওয়েজ কী হবে? ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার হবে। আর মাথায় রাখবে এফ ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও কী হবে? পারপেন্ডিকুলার হবে। এটা কন্ডিশন। তাহলে এখানে অপশান এও ঠিক, অপশান বিও ঠিক, তাহলে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে? অপশান 4 বোথ 1 and 2। তাহলে সবসময় মাথায় রাখবে যে চৌম্বক বলের ক্ষেত্রে
ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল ভেলোসিটির সঙ্গেও লম্ব হবে আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও লম্ব হবে। দেখো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি জিনিসটাকে। এই দেখো, এটা একটু ক্লিয়ার করো, তাহলে মাথা ঠিক হয়ে যাবে তোমাদের। এই দেখো, এখানে যে প্লাসগুলো দেখতে পাচ্ছ না, তুমি এটা নিজেটাকে একটা জিনিস ভাবো, এটাকে একটা হোয়াইট বোর্ড ভাবো। তো হোয়াইট বোর্ডে যে প্লাস মানে কি ভেতরের দিকে, এখানে অ্যাকচুয়ালি ক্রস হয়ে আছে, এগুলো ভেতরের দিকে কি হচ্ছে তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি তোমার মোবাইলের স্ক্রিনের ভেতরে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার দেখো, ম্যাগনেটিক ফিল্ড ভেতরে আছে আর এফটা কোন দিকে? এদিকে না? তাহলে কত ডিগ্রি আসছে? 90 ডিগ্রি। তুমি 3Dতে ইমাজিন করো যে তোমার মোবাইলের স্ক্রিনটা একবারে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, ওটা ম্যাগনেটিক ফিল্ড। আর এভাবে তোমার স্ক্রিনের উপর আমি একটা এফ রাখলাম, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফোর্স 90 ডিগ্রি। আর এখানে তো দেখতে পাচ্ছ, দেখো এই যে ভি এদিকে, তার মানে এটা কত? 90 ডিগ্রি। তার মানে ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রিতে থাকে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, আর ভেলোসিটি দুটোর সঙ্গেই 90 ডিগ্রি থাকে। তাহলে ওই হিসাবে রাইট অ্যান্সার তাহলে বুঝতে পারছো কোনটা হবে? অপশান এ, অপশান 2 দুটোই ঠিক, তাহলে অপশান 4 রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। দেখো, দ্য সাসেপ্টিবিলিটি অফ ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সেস, অর্থাৎ চৌম্বক প্রবণতা, অফ ডায়াম্যাগনেটিক অর্থাৎ তিরস্চম্বক, যেমন কপার। তো বলছে তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কি হবে? অপশান 1 ইনক্রিজেস উইথ টেম্পারেচার, তাপমাত্রার সঙ্গে সঙ্গে চৌম্বক প্রবণতার মান বাড়বে। অপশান 2 ডিক্রিজেস উইথ টেম্পারেচার, তাপমাত্রার সঙ্গে সঙ্গে মান কমবে। অপশান 3 ডাজ নট ভ্যারি উইথ টেম্পারেচার, তাপমাত্রার উপর নির্ভর করবে না। অ্যান্ড অপশান 4 ফার্স্ট ডিক্রিজেস অ্যান্ড দেন ইনক্রিজেস। তো সবসময় মাথায় রাখবে, ডায়াম্যাগনেটিক যে ম্যাটেরিয়াল থাকে তিরস্চম্বক পদার্থ, সে তিরস্চম্বক পদার্থের সাসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা ডাজ নট ভ্যারি উইথ টেম্পারেচার, উষ্ণতার উপর নির্ভরই করে না। আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল পড়বো প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক। তো প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক অর্থাৎ পরাচম্বক এবং অয়স্চম্বক, এরা কিন্তু অ্যাকচুয়ালি উষ্ণতার উপর ডিপেন্ড করে এদের চৌম্বক প্রবণতা, কিন্তু তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা উষ্ণতার উপর ডিপেন্ড করে না। তো যার জন্য রাইট অ্যান্সার কী হবে? অপশান 3 ডাজ নট ভ্যারি উইথ টেম্পারেচার। হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে চলো। দেখো, দ্য মোমেন্টাম অফ এ ফোটন অফ ওয়েভলেন্থ এত উইল বি, অর্থাৎ এখানে কি বলছে যে মোমেন্টাম বলছে মানে ভরবেগ, মোমেন্টাম মানে বুঝতে পারছো কত? ভরবেগ। ভরবেগ বলছে কার? ওয়েভলেন্থ, ফোটন কণার। অর্থাৎ ফোটন কণার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আর মোমেন্টাম বের করতে বলছে। তো দেখো, মোমেন্টাম অ্যান্ড ওয়েভলেন্থের একটা ইকুয়েশন হয় ডি ব্রগলি ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে পি ইকুয়াল টু কত? এইচ বাই ল্যামডা। বলো পারি কি পারি না? পি ইকুয়াল টু কত? এইচ বাই ল্যামডা। এইচ মানে কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার মান আমরা সবাই জানি 6.6 ইন্টু 10⁻⁻34, ঠিক তো? আর ল্যামডার মান তো এখানে দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁷, তো এটা করলে হয়ে যাবে। কিন্তু এখানে অপশান দেখো আগে, তুমি ভাবতে পারো যে ক্যালকুলেশন কীভাবে করবো, ক্যালকুলেটর তো আমার কাছে নেই, কিন্তু দেখো অপশানটা দেখো, প্রতিটা অপশানে সেম রয়েছে, পাওয়ারে মানে অর্ডারটা চেঞ্জ রয়েছে, তাহলে ওটা করলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আমরা কী করবো এখন, এই জিনিসটা একটু বিবেচনা করো। তো দেখো আমরা যে পি বের করবো, তো পি ইকুয়াল টু কত? ল্যামডা বাই এইচ বাই ল্যামডা। এইচের মান বসাও 6.6 ইন্টু 10⁻⁻34, 10 কত? -34। এবার দেখো উপরে প্রতিটার পাওয়ারে দেখো এখানে 2⁴ হয়ে আসে, তাহলে এখানে -34টাকে একটু আমরা ভেঙে দিই, 10⁴ করে দিলে আর এদিকে করে দিলে 10⁻⁻38 করে দিলে, তাহলে দেখো -34 হয়ে যাবে না? এটা আমার সুবিধার জন্য আমি এরকম করে দিলাম, ঠিক আছে? মানে 4টাকে আলাদা করে দিলাম পাওয়ারে আর -38 করলাম, তাহলে -34 চলে আসবে। আর পি এর মানে ল্যামডার মান তো দিয়ে দিয়েছে তোমার, দেখো 6 ইন্টু 10⁻⁻7। এবার খেয়াল করো, কাটাকাটি করো, দেখো এই 6কে যদি আমি 6.6কে বাদ দিই তাহলে কত আসলো? 1.1 চলে আসলো। ইন্টু দেখো 10⁻⁻ কত? 4ও হয়ে গেল। ইন্টু দেখো 38 আর 7কে উপরে উঠে দাও, তাহলে 10⁻⁻ কত হয়ে গেল? -31 হয়ে যাবে। তাহলে ওই হিসাবে রাইট অ্যান্সার এখানে কোনটা হবে? দেখো এটা হবে রাইট অ্যান্সার, অপশান এ। কারণ 1.1 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁻31, ওকে, এ হচ্ছে রাইট অ্যান্সার।
তাহলে অপশান এ রাইট অ্যান্সার। এখানে অনেকে এটা যদি না ওই 10⁴ যদি না ধরতে তাহলে কিন্তু আলাদা অ্যান্সার হয়ে যেত, তাহলে এই হিসাবে রাইট অ্যান্সার কী হবে? অপশান এ। তো এটা একটু মানে হাই লেভেল হয়ে গেলো ক্যালকুলেশনের বেসিসে, কিন্তু তোমরা এই টাইপের ইকুয়েশন সলভটা দেখে রাখবে। ওকে, চলো নেক্সট। এ দেখো, এটা আমাদের WBCSC কোশ্চেন, যে ইফ এ লাইট অ্যান্ড হেভি বডি হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি, অর্থাৎ একটা হালকা একটা ভারী বস্তু দুজনের ইকুয়াল কাইনেটিক এনার্জি বলছে, অর্থাৎ গতিশক্তি সমান, তাহলে কার মোমেন্টাম বেশি? এবার দেখো, এটাকে অনেকভাবে করা যায়, আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করব। কি চাইছে, কি চেক করতে চাইছে? দেখো, গ্রেটার মোমেন্টাম, অর্থাৎ মোমেন্টাম চেক করতে চাইছে। তুমি এক কাজ করো না, P = ফর্মুলা বসাও, √2mE, এটা ফর্মুলা। এবার দেখো, ইকুয়াল কাইনেটিক এনার্জি বলেছে, তার মানে কি E কনস্ট্যান্ট। তো এখানে E যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তো আমি এখানে এটুকু তো বুঝতে পারছি, P ভ্যারিজাস কত? √m। P ভ্যারিজাস কত? √m না? তার মানে কি যার ভর বেশি তার গতিশক্তি বেশি, তাহলে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে? দ্য হেভি বডি হয়ে গেল। তো রাইট অ্যান্সার কী হয়ে গেল এখানে? দ্য হেভি বডি। এটা WBCS কিন্তু কোশ্চেন ছিল এই স্ট্যান্ডার্ডে। দেখো তারপর কোশ্চেন, দ্য রেন ড্রপস ফল টুয়ার্ডস দ্য আর্থ উইথ এ টার্মিনাল অ্যাক্সেলারেশন, টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল রিটার্ডেশন, ভ্যারিয়েবল ভেলোসিটি, অর্থাৎ বৃষ্টির ফোঁটা যে পৃথিবীতে নেমে আসছে তার কারণ কি? তো দেখুন রাইট অ্যান্সার হবে টার্মিনাল ভেলোসিটি। কী হবে? টার্মিনাল ভেলোসিটি। কীভাবে? দেখো, বৃষ্টির ফোঁটা নিচে নেমে আসছে, তো বৃষ্টির ফোঁটা যদি নিচে নেমে আসে তাহলে তার ওজন কত হবে? mg না? তার ওজন কত হয়ে গেল? mg। এবার বৃষ্টি ফোঁটা যেহেতু নিচে নেমে আসছে, তো বাতাস এয়ার কী করছে? একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, ভিসকাস ফোর্স বা প্লবতা বল বলতে পারো। তো ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, সেটা হয়ে গেল কত? F। এবার প্রশ্ন হচ্ছে, যদি এই ঊর্ধ্বমুখী বলটা, যদি এই বৃষ্টি ফোঁটা যে নিচে নেমে আসছে, বা প্যারাশুটের ক্ষেত্রে সেম ঘটনা ঘটতে পারে, তাহলে এই দুটো বল যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যায়, তাহলে টোটাল F নেট কত হবে? টোটাল ফোর্স কত হবে? টোটাল ফোর্স হয়ে যায় কত? 0। এবার দেখো, ফোর্স যদি 0 হয়, নেট ফোর্স, তাহলে অবশ্যই ত্বরণ কত হবে? 0। আর ত্বরণ যদি 0 হয়ে যায়, তো ভেলোসিটি v কী হয়ে যায়? কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি, এটাকে বলা হয় VT, টার্মিনাল ভেলোসিটি। অর্থাৎ এই টার্মিনাল ভেলোসিটি নিয়ে বৃষ্টির ফোঁটাও নিচে পড়তে থাকে, আর প্যারাশুটের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটতে পারে, টার্মিনাল ভেলোসিটি, যেটা স্টোকসের সূত্র থেকে আমরা পেয়ে যাই। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে? টার্মিনাল ভেলোসিটি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবল, অর্থাৎ এখানে চারটার মধ্যে কোনটা বলছে থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবল নয়? অপশান এ প্রেসার, অপশান 2 ভলিউম, অপশান 3 টেম্পারেচার, অপশান 4 স্ট্রেস বা পীড়ন। তো এখানে বুঝতে পারছো, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এরা তো অবশ্যই থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবল। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান 4 স্ট্রেস। স্ট্রেস মানে কি? ফোর্স বা রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, বা যেটাকে আমরা বলে থাকি কি পীড়ন। ওকে, তো এটা কিন্তু থার্মোডাইনামিক্যাল ভ্যারিয়েবল নয়, নট বলেছে। তো রাইট অ্যান্সার কী হবে? স্ট্রেস। নেক্সট কোশ্চেন, দ্য রিলেশন বিটুইন প্রেসার অ্যান্ড এ ভলিউম অফ এ গিভেন মাস অফ এ গ্যাস ফর আইসোথার্মাল চেঞ্জ। দেখো, আইসোথার্মাল কথার মানে কি? সমষ্ণ, অর্থাৎ উষ্ণতা সেম। ঠিক আছে, তো আমরা ভালো করে জানি, উষ্ণতা যদি সেম থাকে তাহলে প্রেসার অ্যান্ড ভলিউম কী হয়? পরস্পরের ব্যস্তানুপাতিক হয়। তার মানে কি? P ভ্যারিজাস 1/v। তাহলে এখানে আমি কি লিখতে পারি? v গুণ করে দাও, তাহলে PV = কত হয়ে গেল? কনস্ট্যান্ট। বয়েলের সূত্র তো মাথায় রাখবে, আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়ার ইকুয়েশনই হচ্ছে কি? PV = কনস্ট্যান্ট। PV গামা = কনস্ট্যান্ট, যেটা হবে রুদ্ধতাপ প্রসেস বা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তো এখানে যেহেতু আইসোথার্মাল বলছে, তো রাইট অ্যান্সার কী হবে? PV = কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন আর একটা রয়েছে লাস্ট। এই যে কোশ্চেনটা দেখো, এই যে ইলেকট্রিক থেকে, ফর 2 রেজিস্ট্যান্স ওয়্যার, অর্থাৎ দুটো তারের কথা বলছে। ঠিক আছে, কোশ্চেনটা বুঝবে, দুটো তারের কথা বলছে, জয়েন্ট ইন প্যারালাল, সমান্তরালে যুক্ত করা হচ্ছে। তাহলে বলছে দ্য রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স 6/5 ওহম, অর্থাৎ দুটো তার রয়েছে, দুটো তারকে যদি তুমি সমান্তরালে যুক্ত করো তাহলে কত রোধ হবে? 6/5। এবার কি বলছে দেখো, হোয়েন অন অফ দ্য রেজিস্ট্যান্স ওয়্যার ব্রেক্স দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিকাম 2 ওহম, অর্থাৎ একটাকে তুমি যদি এখন ভেঙে দাও তো এফেক্টিভ রেজিস্ট্যান্স বিকাম কত হয়ে গেল? 2 ওহম। তার মানে এটুকু তো বুঝতে পারছো যে এই দুজনের মধ্যে একজনের রোধ কত? 2 ওহম। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ব্রোকেন ওয়্যার, অর্থাৎ তাহলে অপর তারটা রোধ কত? সিম্পল কোশ্চেন। তো একটু ভাবো, দেখো
যদি আমি দুটো তারকে সমান্তরালে যুক্ত করি তাহলে ফর্মুলা কী হয় এটা না, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। এবার দেখো এটাকে আমরা সবসময় মাথায় রাখবো, যখনই দুটো তার সমান্তরালে যুক্ত করা হবে দুটো তারের জন্য, তখন ফর্মুলা একটাই, উপরে গুণ r1 ইন্টু r2 আর নিচে কত হয়ে যাবে যোগ r1 প্লাস r2। এটা মনে রাখার জন্য, কারণ তুমি বারবার এটা ইকুয়েশন লিখবে, এখান থেকে আবার উল্টাবে, তার থেকে ভালো মুখস্থ রাখো যে 4 আর 5 সমান্তরালে যুক্ত হয়ে আছে, তার মানে কি 4 ইন্টু 5/4 প্লাস 5, তার মানে 20/9 হচ্ছে কি ওর তুল্যরোধ। তো ঠিক সেরকম কোশ্চেন এখানে, ঠিক আছে। তো দেখো আমাদেরকে তো এটাই বলেছে না যে দুটো তার সমান্তরালে যুক্ত আছে আর রোধ কত হয়ে যাচ্ছে 6/5, তাহলে আমি লিখতে পারি r1 r1 প্লাস r2 ইকুয়াল টু কত 6/5। এবার বলেছে এদের মধ্যে একটার মান 2, তো দেখো আমি r2 এর মান কী করে দিলাম 2 করে দিলাম, তাহলে এই 2কে 6 কেটে দিলে কত হয়ে যাবে 3, কোনাকুনি যদি গুণ করো তো দেখো কী আসবে, কোনাকুনি যদি গুণ করে দিই আমরা 5r1, দেখো এই যে গুণ করে দিলাম 5r1 ইকুয়াল টু কত 3r1 হয়ে গেল, প্লাস কত হয়ে গেল 6। এই r1কে দিকে নিয়ে চলে আসো, তাহলে কত হয়ে গেল 2r1 ইকুয়াল টু 6। এই 2কে 6 কেটে দাও, তাহলে r1 ইকুয়াল টু কত হয়ে গেল, r1 ইকুয়াল টু কত হয়ে গেল 3। তার মানে একটা রোধ 2 ওহম আর একটা রোধ কত 3 ওহম। তো এখানে অপশান খুঁজো 3 ওহম আছে, এই যে আছে, তো অপশান 4 3 ওহম হচ্ছে কি রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল আজকের টোটাল কোশ্চেন 10টে, ঠিক আছে। তো পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে গ্রুপে, তোমরা অবশ্যই পিডিএফগুলো দেখে পিডিএফের সলিউশনগুলো করা রয়েছে, আর কিছু সলিউশন তো আমরা এখানে ক্লাসে করলাম, ঠিক আছে। এটা আমি একটু দেখে নিই, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা ম্যাগনেটিক ফিল্ড, লাইট বডি, রেন ড্রপস, প্রেসার, থার্মোডাইনামিক্যাল, পিভি কনভার্সন। গুড, তো এই হচ্ছে আমাদের আজকে তাহলে 10টা প্রশ্ন, ঠিক আছে। চলো তাহলে এখানে রাখলাম, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।